বিছানা আমার কাছে সবসময় একটা প্রিয় জায়গা ছিল। আমি শিওর আমার মতো আরো অনেকেই আছেন যারা কিনা বিছানা প্রেমী। নরম চতুর্ভুজাকার সেই আরামের জায়গা, যার উপর আমি সবসময় ভরসা করতে পারি। যত কঠিন দিন কাটিয়ে আসি না কেন, পরিস্থিতি যত খারাপ হোক না কেন, আমার বিছানাতেই আমার প্রশান্তি। যেন আমার সমস্ত স্ট্রেস শোয়া মাত্রই আমার বিছানা শুষে নিয়ে ফেলে। সেই বিষয়টাই আসলে যে কারো একান্ত প্রয়োজন, কোনো এক তাদের মাথা রাখার জায়গা। যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো কপালে মিলে যেতে পারে একজন পারফেক্ট জীবন সঙ্গী, এবং আমি আসলেই ভাগ্যবান ছিলাম এমন একজনকে পেয়ে। দিন শেষে বিছানায় শুয়ে যতই প্রশান্তি লাগুক না কেন, আমার ওয়াইফ যখন পাশে থাকে সেই প্রশান্তি এক আলাদা মাত্রায় চলে যায়। সাধারণত আমি শুয়ে পড়ি আমার স্ত্রী বাসায় আসার আগে। নার্সিং পেশায় কাজ করার জন্য আমার স্ত্রীকে বিভিন্ন শিডিউলে কাজ করতে হয়, আর আমার অফিস টাইম ছিল নির্দিষ্ট। তো তেমনই এক রাতে আমি ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে টিভি অন করে একাকী টাইম এনজয় করছিলাম, আর আমার স্ত্রী বাসায় আসার জন্য অপেক্ষা করছিলাম। সেই রাত ছিল শীতের রাত, মোটামুটি শীত এখনো ভালোভাবে পড়েনি। কম্বলটা বুক পর্যন্ত টেনে টিভি দেখছিলাম। ঘুমে আমার চোখের পাতা ভারী হয়ে আসছিল, একটু পর পর চোখ বন্ধ হয়ে আসছিল। ঠিক কত সময় পেরুলো জানি না, আমার বিছানায় একটা নিচু চাপ অনুভব করলাম। বুঝলাম সে এসেছে। তার হাতগুলো একদম ঠান্ডা ছিল। আমার বুকের উপর হাত রেখে শুয়ে রইলাম, কিন্তু তার হাত এতটাই ঠান্ডা ছিল যে আমারও অস্বস্তি লাগছিল। একটু পরেই আমার দাঁতে দাঁত লাগিয়ে কাঁপুনি শুরু হয়ে গেল। সে আমার শরীরের তাপ টেনে নিতে লাগলো। আস্তে আস্তে আমরা তাপমাত্রা শেয়ারের মাধ্যমে একই তাপমাত্রায় চলে আসতে লাগলাম, এবং আমি অনুভব করছি যে আমি ঘুমের দেশে তলিয়ে যাচ্ছি। আমি স্বপ্নর দেশে চলে যাওয়া থেকে কয়েক সেকেন্ড দূরে। সেই মুহূর্তে শুনতে পেলাম সামনের দরজা বন্ধ হওয়ার শব্দ। তখন আমার কাছে মনে হলো কম্বলটাকে যেন সরিয়ে ফেলেছে আমার উপর থেকে। শীত আগে থেকে আরো বেশি লাগছে, কিন্তু দরজা বন্ধের শব্দটা অনেক জোরে সোরেই হয়েছিল। আমি এক প্রকার বোবা ধরা অবস্থায় বিছানায় শুয়ে রইলাম। অনুভব করলাম শব্দ হওয়ার পরই সে আরো শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে। ঘটনা কি হচ্ছিল সেটা আমার বুঝতে সমস্যা হচ্ছিল। ভাবলাম হয়তো সে দরজা বন্ধ করতে ভুলে গেছে, এবং ঘরে এই ফাঁকে নিশ্চয়ই কেউ ঢুকে পড়েছে। আমি ফিসফিস করে বললাম, এখানে থাকো। দ্রুত তার হাত সরিয়ে রেখে উঠে বসলাম। তারপর বিছানার নিচ থেকে মোটা বেতের লাঠিটা বের করলাম। ভাবিনি কখনো এটা ব্যবহার করতে হবে। আস্তে আস্তে বেডরুমের দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার নিচ দিয়ে খেয়াল করলাম বাইরে কেউ লাইট জ্বালিয়েছে। আস্তে করে বেডরুমের দরজা ফাঁক করলাম, যেন কোনো শব্দ না হয়। কিচেনের লাইটটাতে পুরো বাসা হালকা দেখা যাচ্ছে। কয়েকবার হাতের লাঠিটা ভালোভাবে বাতাসে মেরে প্র্যাকটিস করে নিলাম, যদি মিস করি। কিচেনের জিনিসপত্র নাড়াচাড়ার শব্দ শোনা যাচ্ছে। অনেক নার্ভাস লাগছিল। বড় বড় 2-3টা শ্বাস নিয়ে সাহস সঞ্চয় করে নিলাম। তারপর দ্রুত লাঠি নিয়ে কিচেনে ঢুকে পড়লাম। সাথে সাথে পুরা ঘরের চার দেয়াল চিৎকারের শব্দে কেঁপে উঠল। আমি পুরো কিংকর্তব্য বিমূঢ়। আমার হৃৎপিণ্ড যেন আমার পায়ে নেমে গেল। আমার মাথা ঘোরা শুরু করলো। সে খুব ভয় পেয়ে গেছে। কান্না কান্না অবস্থায় কি যেন বলছিল আমাকে, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। আমার মাথা যেন হ্যাং হয়ে গিয়েছিল। আমি আমার নিজের স্ত্রীকেই যেন চিনতে কষ্ট হচ্ছিল। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার এই রূপ চেহারা দেখে আমার স্ত্রী বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। তার কথা বলা বন্ধ করে আমার দিকে এগিয়ে এলো। আমি গেলাম এক কদম পিছিয়ে। আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার স্ত্রীর ভয়ে না, যেসব চিন্তা তখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল
সেটি আমাকে আরো সতর্ক করে দিচ্ছিল। আমি এখনো যেন আমার বুকের উপর সেই ঠান্ডা হাতগুলো অনুভব করছি। আমি যখন ঘুরে দাঁড়ালাম, আমার আঙ্গুলগুলো আরো শক্ত করে লাঠি পেঁচিয়ে ধরল। খুব দ্রুত ছিলাম আমি। এসব সিচুয়েশনগুলোতে আমি খুব দ্রুতই কাজ করি। আসলে আমাদের তখন বাসা থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিংবা দরকার ছিল পুলিশে ফোন করা। কিন্তু জীবনে অনেক বিষয় আছে যেটা পরেই আফসোস করতে হয়। প্রতিটা পায়ের ধাপেই পিছে ফেলে যাই সব যৌক্তিক চিন্তাধারা, ফেলে যাই আমার জীবনের ভালো দিনগুলো। পুরো বেডরুমের দরজাটা ঠিক সেভাবেই আছে যেভাবে খুলে রেখে গিয়েছিলাম। কিছুই বললাম না আমার স্ত্রীকে। গলায় যেন বড় বড় বরফের টুকরো আটকে গিয়েছিল। এটাও খেয়াল করিনি পেছনে পেছনে আমার স্ত্রী আসছিল কিনা। রুমে ফেরত এসে দরজার ভেতর দিয়ে ঢুকে আমি এক প্রকার আশা করছিলাম খালি বিছানা দেখতে পাবো। দুজন বিষয়টা নিয়ে হাসাহাসি করব, এমন যুক্তি দেব যে হঠাৎ ঘুম আসতে আসতে স্বপ্ন আর বাস্তবতা মিলিয়ে ফেলেছিলাম। অদ্ভুত কিছুই হয়নি আমার সাথে। ইন ওয়ার্স্ট কেস সিনারিও, আমার মাথায় সমস্যা হচ্ছে, ডাক্তার দেখাতে হবে। অল্প একটু চাঁদের আলো, সামান্য একটু চাঁদের আলো জানালা দিয়ে আমার বিছানার উপর পড়ছিল। আমি এখনো ভাবি, চাঁদটাকে সেই রাতে যদি কেউ গিলে ফেলতো, অন্ধকারে যদি ডুবে যেত গোটা দুনিয়া। কিন্তু সেই চাঁদের আলোয় যা দেখার তা স্পষ্টই দেখা গেল। দেখলাম সেই হাতগুলো যেগুলো একটু আগে আমার বুকের উপর ছিল। কালো কালো চোখে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছিল। আমার দিকেই তাকিয়ে আছে সেই নয়ন যুগল। চাঁদের স্নিগ্ধ আলোয় তার নীল শরীরটা দেখা যাচ্ছে, শরীরে ছোপ ছোপ কালো ছাইয়ের মতো। হাতের ইশারায় আমাকে ডাকছে। আমার বিছানায় ওই জিনিসটা যা চাঁদের আলোয় আমাকে দেখার সুযোগ করে দিয়েছে। ভয় আমাকে সাথে সাথে গ্রাস করে নিল। আমি আর আমি ছিলাম না। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। আমি জানি না সে একবারও কোনো শব্দ করেছিল কিনা যখন আমার লাঠি দ্বারা তার মাথায় আঘাত করি। সর্বশক্তি দিয়ে বারবার মাথায় আঘাত করতে লাগলাম। তার মাথা থেকে লাল জিনিস বের হয়ে আসতে লাগলো, কিন্তু একবারের জন্য সে প্রতিরোধ করার চেষ্টা করেনি। অন্তত আমি করতে দেখিনি। প্রতিবারই সাথে সাথে তার মুখ খিচে উঠছিল, শরীর ঝাঁকুনি দিয়ে উঠছিল। আস্তে আস্তে খেয়াল করলাম তার শরীরের রঙও চেঞ্জ হচ্ছে। হাত তুলে শেষবারের মতো প্রাণের জানান দিয়ে পুরো নিস্তব্ধ হয়ে গেল। আমার ধৈর্য ধরা দরকার ছিল, সিচুয়েশনটা আর একটু বোঝার দরকার ছিল। পরবর্তী সময় আমার স্ত্রী এবং সবাই বলল এটা অস্বাভাবিক কিছু না, খুব ভয় পেয়ে ধরনের রেসপন্স হওয়া স্বাভাবিক। কিন্তু আমার মাথা থেকে সেই শব্দটা যাচ্ছে না কেন? তার মাথায় বাড়ি দেওয়ার ধাপ ধাপ শব্দটা, কুঠার দিয়ে গাছ কাটার মতো। আমার মনে নেই কয়বার তাকে আঘাত করেছিলাম। শেষের দিকে তার মুখ আর মুখের মতো দেখতে ছিল না। আই ওয়াজ ডান। মানুষের বাসায় ঢুকে পড়ার কাজটা সে প্রথমবার করেনি, কিন্তু আমি নিশ্চিত এটাই তার শেষবার। জানালা দিয়ে পুলিশের লাল নীল লাইট দেখা যাচ্ছে। লাল ভর্তা আর নীল চামড়ার সাথে সে লাইট ভালোই মানিয়েছে। আমার ওয়াইফ নিশ্চয়ই পুলিশে ফোন করেছে। বৃদ্ধ মহিলা আশ্রম থেকে পালিয়ে গিয়েছিল। কিছুদিন আগে তার ছেলেরা তাকে সেখানে রেখে যায়। শীতের রাতে তার চামড়া মলিন হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার অভাবে তার দুর্বল শরীরের হাড়গুলো আরো বেরিয়ে গিয়েছিল। ডিমেনশিয়ার কারণে বুড়ি কিছুই মনে করতে পারত না। কোথায় আছে সে, কোথায় যাচ্ছে, নিজের পরিচয় ভুলে যেত। নিজের সন্তানদের কেউ চিনত না। বেশ কয়েকদিন ধরে তার সন্তানরা তাকে রাস্তায় রাস্তায় খুঁজছিল। বিছানা,
সেই চারকোনা বিছানা ছিল আমার প্রশান্তির জায়গা, যে জায়গায় গেলেই পৃথিবীর সমস্ত খারাপ জিনিস থেকে সবার আশ্রয় মিলত। কিন্তু আর হবে না, অন্তত আমার জন্য না। প্রতি রাতে বালিশে মাথা রাখার পরেই আমি সেই শব্দ শুনতে পাই, সেই ধূপ ধূপ শব্দ। যখন আমি দীর্ঘ সময় অন্ধকারে তাকিয়ে থাকি, দেখতে পাই সেই কালো কালো চোখগুলি অন্ধকার থেকে হাতের ইশারায় আমাকে ডাকছে। ব্যাপার না আমি যাই করি না কেন, যেখানেই যাই না কেন, যে বিছানাকেই আমি আমার নিজের বলি না কেন, আমি ঘুমাই এখন এক ছায়ার সাথে।